তরফ থেকে আমি আমাদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাতে চাই। আজকে বৃষ্টি ভেজা দুপুর, তাও আপনারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর শুভ্রা ধর, ক্যালকাটা অ্যাসোসিয়েশন অফ প্র্যাকটিসিং প্যাথোলজিস্ট, এই সোসাইটির আমি প্রেসিডেন্ট। আমার সঙ্গে উপস্থিত রয়েছে এই সোসাইটির এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স। আমার ডান দিকে ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী, আপনারা অনেকেই ওনাকে চেনেন। উনি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, আমি পেশায় প্যাথোলজিস্ট। ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, উনি ক্যাপের অনারারি সেক্রেটারি। আর ডক্টর ভাস্করের ডান দিকে যিনি রয়েছে ডক্টর সংঘমিত্রা মুখার্জি, উনি মণিপাল হসপিটালের ল্যাব ডিরেক্টর, উনি জয়েন্ট সেক্রেটারি ক্যাপের। আর সৌমশ্রী ঘোষ, উনিও পেশায় মাইক্রোবায়োলজিস্ট, সংঘমিত্রা পেশায় প্যাথোলজিস্ট, সৌমশ্রী পেশায় মাইক্রোবায়োলজিস্ট। উনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং শি ইজ এ প্র্যাকটিসিং মাইক্রোবায়োলজিস্ট আর শি ওয়ার্কস ইন কেপিসি হসপিটাল। আমার বাঁ দিকে রয়েছেন ক্যাপের ভাইস প্রেসিডেন্ট, উনিও বেশ পরিচিত আপনাদের কাছে, ডক্টর সুকান্ত চক্রবর্তী, উনিও পেশায় প্যাথোলজিস্ট। ডক্টর সৌরভ ভৌমিক, পেশায় প্যাথোলজিস্ট, উনি সুরক্ষাতে রয়েছেন, উনি ক্যাপের অনারারি ট্রেজারার। ওনার বাঁ দিকে রয়েছেন ডক্টর ভাস্কর ভট্টাচার্য, উনি পেশায় বায়োকেমিস্ট, উনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার ক্যাপে। তার মধ্যে হিস্টোপ্যাথোলজিতেও আমরা নিজের নিজের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করি। আমি যেমন আগে হিস্টোপ্যাথোলজি পুরোটাই করতাম, কিন্তু তারপরে আমি কোভিডের ইয়ারে 2020-তে আমি ডার্মাটোপ্যাথোলজিতে চলে আসি। এটা ভীষণই একটা নিশ এরিয়া। ডার্মাটোপ্যাথোলজি মানে স্কিনের প্যাথোলজিটা আমি খুঁটিয়ে দেখি। তো এরকম খুব কমই আমাদের দেশে রয়েছে ল্যাব। একটা দিল্লিতে আছে, আর ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতায় আমি এরকম একটা ল্যাব লিড করি। তো আমি একটা কেসের দ্বারা আপনাদেরকে এই ডার্মাটোপ্যাথোলজির কি ইম্পর্টেন্স পেশেন্টের বায়োপসি ডায়াগনোসিসের জন্য সেইটা দেখাতে চাইছি। একটি মহিলা আসে ডার্মাটোলজিস্টের কাছে এই ঘাটি নিয়ে। তার এরকম ঘা, সেই ঘা সারছে না, বিভিন্ন ধরনের ওষুধপত্র চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু ঘা সারছে না। তখন এটার একটা ডার্মাটোপ্যাথোলজিতে একটা পাঞ্চ বায়োপসি ইউজ হয়। পাঞ্চ বায়োপসি মানে যেমন নর্মালি সার্জনরা বিশাল বড় অপারেশন করে, একটা পুরো অর্গান উঠিয়ে বার করে দেয়, যেমন গল ব্লাডার বার করে নিল, কিংবা একটা হোল ইউট্রাস হিস্টেরেক্টমি করে দিল। ডার্মাটোপ্যাথোলজি কিন্তু ডার্মাটোলজিস্টরা ওরকম বড় সার্জারি ইউজুয়ালি করে না। ওরা ডায়াগনোসিসের জন্য একটা ছোট পাঞ্চ ইউজ করে। পাঞ্চ মানে একটা গোলাকার, একটা ধারালো একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ওরা পাঞ্চটা তোলে, একটা সার্কুলার টিস্যু তোলে আর কি, যেটা ওই স্কিনটাকে নিয়ে আসে, এবং সেই স্কিনটার পরীক্ষা আমি করি। তো এই আলসার থেকে একটা ছোট পাঞ্চ বায়োপসি এলো আমার কাছে, এবং আমি ওটা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করলাম। তারপরে মাইক্রোস্কোপের তলায় এই আর সমস্ত হিস্ট্রিটা আমি নিয়েছি, পেশেন্টের কোনো টিউবারকুলোসিস নেই, আর এটার ক্লিনিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাকে দেওয়া হয়েছিল। তো যেটা চিকিৎসকের সন্দেহ ছিল যে এটা কোনো ম্যালিগন্যান্ট আলসার কিনা, কেন কি দীর্ঘদিন ধরে এটা সারছে না, এটাতে কোনো ক্যান্সার আছে কিনা, সেটাও আমাকে বলা হয়েছিল রুল আউট করার জন্য, কিংবা কোনো টিউবারকুলোসিস কিনা। আর আরেকটা যেটা নন ইনফেক্টিভ একটা আলসার হয় স্কিনে, পায়োডার্মা গ্যাংগ্রিনোজম সেটার নাম, সেটা কিনা। অ্যাকচুয়ালি সেটাই কমন, সেটাই নন হিলিং আলসার হিসেবে প্রেজেন্ট করে, পায়োডার্মা গ্যাংগ্রিনোজম। তো ওটা ট্রিটমেন্ট হচ্ছে স্টিরয়েডস। আর এটা যখন পাঞ্চ বায়োপসি হলো, তখন আমি যেটা দেখলাম হচ্ছে নেক্সট লাইক, তার মধ্যে এরকম জীবাণু পেলাম। এবার এটা কিন্তু টিবির মতন দেখতে, কিন্তু এটা টিবির জীবাণু নয়, টিবি ফ্যামিলির জীবাণু। এবং আমাদের দেশে এইরকম আলসার পাওয়াটা কিন্তু খুব রেয়ার, ভীষণ ভীষণ রেয়ার। এটা টিবি নয়, সেটা রুল আউট করা হয়েছিল। এক্সরেতে কিছু ছিল না, তার চেস্ট এক্সরেতে কোনো ফাইন্ডিংস ছিল না। আর তারপরে এটাকে আমি ডায়াগনোসিস করেছিলাম অ্যাজ এ কেস অফ বুরুলি আলসার। বুরুলি আলসারটা আফ্রিকাতে কমন। আফ্রিকা, বুরুলি ইজ এ কাউন্টি ইন ইউগান্ডা, ওখানে এটা
বেশি দেখা যায়। অনেক অনেক লোকেদের এই আলসার নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের দেশে এই আলসার যায় না। কিন্তু আমার সাসপিশন হয়েছিল পিকচারটা দেখে, এবং কিছু এর ফাইন্ডিংস ছিল হিস্টোপ্যাথোলজিতে, যেটা আমার মনে হয়েছিল যেটা বুরলি আলসার হতে পারে। পরে এই কেসটা আমরা পাবলিশ করি, ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজিতে এটা পাবলিশ করি। এবং সব থেকে মজার ব্যাপার হলো, এই পাবলিকেশন যখনই আমরা কোনো সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করি, আমাদের রেফারেন্স দিতে হয়। রেফারেন্স মানে এইরকম কেস আর কে গবেষণা করেছে, কে দেখেছে, সেই রেফারেন্সটা দিতে হয়। এবং আমি জানতাম না, কিন্তু আমার ফার্স্ট রেফারেন্সে একজন জাপানিজ সায়েন্টিস্টের নাম ছিল, তার নাম ছিল রি ইয়োৎসু। রেফারেন্সে দিয়েছিলাম ওনার নামটা, কেন উনি এর উপরে অনেক কাজ, আমি যখন এইটা নিয়ে ঘাটাঘাটি করছি, মেডিকেল লিটারেচার সার্চ করছি, আমি দেখছি রি ইয়োৎসুর নামটা অনেক আসছে, তো আমি ওনার রেফারেন্সটা দিয়েছিলাম। এরকম রেফারেন্স দিয়ে 10টা মতন রেফারেন্স দিলে পরে তবে গিয়ে এটা মেডিকেল জার্নালিতে স্বীকৃতি পায় আর্টিকেলটা। আমি এটাকে যদি বুরুলি আলসার বলছি, আমি নিজের মন থেকে বলছি না, এরকম সত্যি বুরুলি আলসারটা এরকম হয়।